টাইমলাইন থেকে এই সময়ের কিছু কথা লিখতে গিয়ে যখনই বারবার মুছে ফেলবেন তখনই বুঝবেন আপনি স্বাধীন না। পোস্ট করতে গিয়ে যখনই থামবেন তখনই বুঝবেন আপনি স্বাধীন না। বলতে গিয়ে যখনই ভাববেন চুপ থাকাই ভালো তখনই বুঝবেন আপনি স্বাধীন না। লিখতে গিয়ে যখনই ভাববেন এদেশে কিছু বলে হবে না তখনই বুঝবেন আপনি স্বাধীন না। 50 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠে আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক সিতায় বাঘের মতো দাঁড়াইছি। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল, তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সেই অজপাড়া গায়ে দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনের টাকা না পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় না। সে ফাইভে বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিল আবু সাইদ বড় ভার্সিটিতে ভর্তির পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করে মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। মায়ের গন্ধটা বারুদের মতো কেন হয়ে গেল? ক্ষমতার গদিতে আজ ক্রমশ বিস্ফোরা হয়ে উঠেছে শহীদের লাশ। সময়টা যেন ক্ষণে ক্ষণে 1971 মনে হচ্ছে। আমার বন্ধু নাইম হোসেন তার বাসা থেকে 8-10 জনের একটি টিভির গ্রুপ মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। তার বর্তমানে কোনো খোঁজ খবর নাই। আন্দোলনের পর সে বাসায় যায় এবং রাতে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। নাইম ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল ডিপার্টমেন্টের 5ম পর্বের একজন ছাত্র। প্রায় 2:50 আটক হয়েছে। চোখ বিক্রি করে আমি শহরে এসেছি। চারদিকে তো কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলছিল কান দুটো বিক্রি করে রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো মন্দ কিচ্ছু শুনি না, তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কি? বললেন, বোকা ছেলে, সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবে। এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল, খুব কমে বেচতে চাই, দেবেন ভাই? বললেন, মাথা খারাপ, মাত্র নিজেরটাই বেচে দিয়ে আসলাম। শাহরিনা আফরোজ আর সাবরিনা আফরোজের আদরের একমাত্র ভাই ছিলেন মাহমুদুর রহমান। 2 বোন আদর করে ভাইকে টুনা ডাকতেন। ভাই নিহত হওয়ার পর ফেসবুকে সাবরিনা আফরোজ ভাইয়ের ছোটবেলার ছবি দিয়ে এক পোস্টে লিখেছিলেন, কত হাসি খুশি ছিলাম আমরা,
এখন মুখে খালি হাহাকার, কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলেজাকে গুলি করে মারা হয়েছে। তার কানের পাশ দিয়ে গুলি লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। গুলি লাগার সঙ্গে সঙ্গে মাহমুদুর রাস্তায় লুটিয়ে পড়ে। কয়েকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। মাহমুদুর রহমান জিমে ভর্তি হয়েছিলেন। বন্ধের হাতের মাসল দেখাতেন, পাঞ্জা লড়তে চাইতেন। সেই টকবগে ভাই আজ মৃত। সাবরিনা বলেন, পুলিশ গুলি করবে কেন? গুলি যদি করেই ভাইয়ের হাতে বা পায়ে করত, তাহলে তো ভাইটা প্রাণে বেঁচে থাকতো। মন খারাপ করার কিছু নাই রে পাগলের দল, যা করেছিস এই মেলা। আমাকে সময় পুলিশের এত কিছু ছিল না রে পাগল। এই যে আয়রন ম্যান টাইপ কস্টিউম, এত এত রাবার বুলেট, গান, এত এত টিয়ার সেল, সাজোয়া যান, এত আধুনিক গাড়ি, কমিউনিকেশন জ্যামার, সাউন্ড গ্রেনেড না ছিল না। আমরা ইট মারলে পুলিশ আহত হইতো। তোরা যে ট্রেন্ড অ্যান্ড ওয়েল ইকুইপড ফোর্সের সামনে খালি হাতে দাঁড়াইছিস, এই তো। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, পানি পানি লাগবে। মৃত্যুর কিছুক্ষণ আগেও সে আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়াচ্ছে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও সে দৌড়াচ্ছে আর বলছে, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, পানি পানি পানি। তারপর তারপর মাথা ভেদ করে একটা গুলি চলে যায়। লাল রঙের রক্তে রঞ্জিত কালো পিচের পায়ে চলা পথ। কি হাস্যকর কথা! এটা জুয়েলাইজের জাদু ছিল? উন্মাদ না হলে কেউ এটাকে সত্য ভাববে? সত্য ভাববে তোমরা? নোংরা রুচিহীন নরকের কীট। অথচ অল্প কিছু সময় আগে মুগ্ধ পুলিশের গুলিতে শহীদ হওয়া একজনের মৃত্যু সংবাদ নিজের টাইমলাইনে শেয়ার দিয়েছিল। আর এখন সে ভাইটি শহীদ হয়ে গেছে। মনে হচ্ছে চোখের সামনে একটি যুদ্ধ দেখছি। মানুষ বনাম অমানুষের যুদ্ধ। কি বিভৎস! মেট্রো রেলে আমি চড়েছি, দারুণ, ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখে আমার খারাপ লাগে, মনও খারাপ হয়। তবে কান্না আসে না, আসবেও না। এসব মেরামত যোগ্য, এসব নিশ্চয়ই আবার ঠিকঠাক করা যাবে। ঠিক এই কারণেই আমার কান্না আসে না। তবে কোনোদিন সচক্ষে না দেখা অচেনা একজন আবু সাঈদ, একজন মেয়ের মুগ্ধ ছবি দেখলে আমার ভীষণ রকম মন খারাপ হয়, বিষণ্ণতা পেয়ে বসে, হু হু করে কান্না আসে। আর পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত সম্পদ একত্র করলেও ওদেরকে ফিরিয়ে আনার সাধ্য কারণে। তাই যারা প্রাণহীন জড়বস্তুর সাথে প্রাণের তুলনা করতে আসেন, কোনটা বেশি মূল্যবান সেই হিসেব করতে বসেন, তাদের সাথে তর্ক করার কোনো মানে হয় না। চাইলে সব কিছুর উত্তর দেওয়া যায়, প্রতিটি পয়েন্টে যুক্তি খণ্ডন করা যায়, কিন্তু করি না।
করতে ইচ্ছেও হয় না। এতটুকুই, এর বেশি কিছু নয়। দেখছি সত্যকে সত্য বলছে না কেউ, মিথ্যাকে সত্য বানানোর চেষ্টায় লিপ্ত। বুক ফেটে যাচ্ছে কান্নায়। রক্তের নদীতে আর কত স্নান। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো হে প্রভু। কাকে সান্ত্বনা দেব? সবাই যে আমার বাংলাদেশ। আর কত রক্ত পিপাসা, এবার সত্যকে সত্য বলো। চারিদিকে চাপা কান্না, অস্থিরতা আর বাকরুদ্ধ হইও না। অশ্রু জলে কঠোর হও। এবার সত্যকে চেনো, এবার সত্যকে চেনো। খুঁজে রক্তে হাত রক্তাক্ত। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো হে প্রভু। রুদ্ধশ্বাসে টুটিটা ছেড়ে ফেলো। বজ্রের মতো নারীর টানে শক্তিকে দেখো। বধির হইও না। আর কত? সত্যকে সত্য বলো, চিৎকার করে সত্য বলো। দূর দেশ থেকে